নতুন দেশে চলে যাব। তাহলে ক্লাস শুরুর আগে দেখি তোমরা সবাই কেমন আছো, আমাকে একটু জানাও। তোমাদের যে ফ্রেন্ডরা এখনো ক্লাসে জয়েন করেনি তাদের বলে দাও যে খুব দ্রুত দ্রুত ক্লাসে জয়েন করে ফেলতে, কারণ তাসকিয়া আপু কিন্তু তোমাদের সাথে জয়েন করে ফেলেছে। ক্লাস শুরুর আগে আমার পরিচয়টা একটু দিই। আমি সৈয়দা তাসকিয়া জান্নাত, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়াশোনা করছি। আমি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে পড়াশোনা করেছি, এইচএসসি পাস করেছি আর কি, এবং শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় থেকে আমার এসএসসি কমপ্লিট করেছি। তানজানা বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তানিয়া বলছে হ্যালো। তোমাকেও হ্যালো। ওহিদুল বলছে আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমাকে একটু জানাও যে তোমরা কেমন আছো। এবং আজকের ক্লাসটা কিন্তু আমরা খুব মজা করে করব, ঠিক আছে? অনিরুদ্ধ পাল বলছে আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা আমাদের নতুন দেশ এই ক্লাসটা করব। তার আগে আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা বলো তো এই কবিতাটা তোমরা আগে কে কে পড়েছো, এবং এই কবিতাটা যে পড়েছো এই কবিতার রাইটারটা কে? দেখি তোমরা কে কে এই কবিতাটা পড়েছো এবং এই কবিতার রাইটারটা কে, তোমরা একটু বলো দেখি। এবং তোমাদের যে ফ্রেন্ডরা এখনো ক্লাসে জয়েন করেনি তাদের বলে দাও আজকে কিন্তু খুব মজার একটা কবিতা আমরা পড়বো। সবাই দ্রুত বলবে যে এই কবিতার কবি কে, এই কবিতার কবিটা কে, আমাদেরকে এটা বলবে। কেউ এখনো পর্যন্ত উত্তর করছো না, তোমরা কি জানো না? আমি আর 5 সেকেন্ড সময় দিব, তারপর আমিই বলে ফেলবো। ওমা, সবাই বলতেছে আমি। তোমরা সবাই এই কবিতা লিখছো, বাহ ভেরি গুড, তাহলে তো আমিও এই কবিতা লিখছি। অনিরুদ্ধ পাল বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। ইয়েস অনিরুদ্ধ, তুমি একদম সঠিক উত্তর দিয়েছো। এই কবিতার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রিকও বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। সাবা সঠিক উত্তর দিয়েছে। ওকে, তাহলে এই কবিতাটার কবি হচ্ছেন আমাদের খুব পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার খুব সুন্দর সুন্দর কিছু রবীন্দ্রসঙ্গীত আছে। তোমরা যারা রবীন্দ্রসঙ্গীত শোনো বা রবীন্দ্রসঙ্গীত গাও তারা শুনে দেখতে পারো। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা কবিতাটা দেখি একটু। কবিতা দেখার আগে আমরা একটু দেখি যে আমাদের অনলাইন ব্যাচে আমরা কিভাবে পড়ি। আমাদের অনলাইন ব্যাচে ধরো একটা অধ্যায় পড়ানো হয়, সেই অধ্যায়টাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, একটা বড় অধ্যায়। যেমন এখানে উদাহরণ হিসেবে আমরা দেখি ম্যাথ এর এই যে অধ্যায় 1, এই অধ্যায় 1টাকে আমরা দেখো কতগুলো অংশে ভাগ করেছি। ভাগ করে তারপর রিভিশন ক্লাসও কিন্তু আমরা একটা নিচ্ছি। তাহলে এইভাবে কি হয় যে ভাগ করে পড়লে তোমাদের জন্য পড়া বুঝতে সুবিধা হয়, এবং একটা রিভিশন ক্লাস নিয়ে নিলে পড়াটা একদম মাথায় লক হয়ে যায়, মাথা থেকে আর বের হয় না। ঠিক আছে, তারপর তোমাদের সাথে আছে একটা এআই পার্টনার, যার নাম খুব সুন্দর একটা নাম, খুব কিউট একটা নাম, সেটা হচ্ছে 1010। এই 1010 তোমাদের এআই পার্টনার আছে, যাকে তোমরা এই জায়গাটাতে অ্যাপের এই জায়গাটাতে হচ্ছে খুঁজে পাবে। 1010 তোমাদের সাথে সায়েন্স এবং ম্যাথের যত ডাউট আছে 24 আওয়ার্স তোমাদের সাথে সে হচ্ছে থাকবে, এবং তোমাদের যখন মনে কোনো একটা প্রশ্ন আসবে যে 1010 চাঁদ কেন সবসময় গোল থাকে না, এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দাও, দেখবে 1010 তোমাকে এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবে। তোমাদের জন্য আছে যারা তোমরা খুবই ভালো রেজাল্ট করবা, সুপার কামব্যাক দিবা, তোমাদের সবার জন্য কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। সেখানে আমরা সবাই মিলে কি করব, সেখানে আমরা সবাই দেখা সাক্ষাৎ করি, আমরা টিচাররা তোমাদের সাথে আসি, তোমরা ভালো রেজাল্ট করলে তা তোমাদেরকে আমরা কংগ্রাচুলেট করি এবং খুব মজার মজার পুরস্কার দিই, গেমস খেলে খুব মজা করি। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে, ক্লাস 7 সুপার স্টুডেন্টস। আজকে ক্লাসটা করার পর তোমাদের কেমন লেগেছে সেইটা হচ্ছে আজকের এই গ্রুপে তোমরা ক্লাস শেষে লিখে দিবা, সুন্দর করে গুছায় লিখে দিবা যে আজকে তাসকিয়া আপুর ক্লাস করে তোমরা কি বুঝতে পেরেছো পড়া, তোমাদের ক্লাসটা করে কি খুব মজা লেগেছে না অল্প একটু মজা লেগেছে, সেটা হচ্ছে তোমরা গ্রুপে, এই যে গ্রুপটা আছে এই গ্রুপে হচ্ছে লিখে দিবা। গ্রুপটার নাম কি? ক্লাস 7 সুপার স্টুডেন্টস 10ms। ওকে, তোমাদের জন্য মাস্টার বুক আছে, এবং তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে 16910 এই নাম্বারে কল করে তোমরা চাইলে কি হতে পারো, ভর্তি হয়ে যেতে পারো। চলো এবার তাহলে আমরা আমাদের মূল কবিতাটাতে আসি। কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা আমার
স্টুডেন্টসরা আগে থেকে জানে, আবার নতুন করে বলার কিছুই নাই। তাহলে কবিতা শুরু করি। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। তার মানে এখানে দেখি আমাদের যে কবি তিনি বলতেছেন নদীর যে ঘাট, নদী একটা নদী বহমান, সেই নদীর যে ঘাট আছে মানে তীর আছে, সেই তীরে তোমার কি নৌকা বাঁধা আছে। নদীর তীরে বা ঘাটে বাঁধানো যে তীর সেটাকে বলা হয় ঘাট, সেই তীরে নৌকা বাঁধা আছে। নাইতে, নাইতে শব্দের অর্থ হচ্ছে গোসল করা। নাওয়া মানে হচ্ছে গোসল করা। তাহলে গোসল করতে যখন কবি যান, গোসল করতে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। মানে আমাদের যে পানি ঢেউ উঠে না নদীতে, সেই ঢেউয়ে আমাদের এই যে নৌকো গুলো আছে সে বলতে বোঝানো হচ্ছে নৌকো। এই যে নৌকো, এই নৌকো গুলো হচ্ছে কি করে জলের ঢেউয়ে ঢেউয়ে নাচে। তাহলে এই কবিতার এতটুকু অংশ দিয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের যে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শিশু মনের যে কৌতূহল, নিশ্চয়ই তোমরা এখন যখন পড়াশোনা করো বা প্রকৃতিতে কিছু দেখো তখন নিশ্চয়ই তোমাদের মাথার মধ্যে একটা কোশ্চেন আসে না যে আচ্ছা এই জিনিসটা এমন কেন, গাছের পাতা কেন সবুজ আর গাছের কাণ্ড কেন বাদামি, এই ধরনের অনেক প্রশ্ন আসে না। তো এই যে প্রশ্নগুলা, এই কৌতূহলগুলা, নতুন দেশ কবিতার মূল থিমই হচ্ছে তোমার শিশুর মনের কৌতূহল। এই কবিতার মূল থিমটাই হচ্ছে শিশুর মনের কৌতূহল, ঠিক আছে। এই কৌতূহল নিয়ে পুরো কবিতাটা আমরা হচ্ছে দেখব। তাহলে এইখানে কবি দেখতেছেন যে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে এবং তিনি যখন গোসল করতে যান তখন তিনি দেখেন সেই নদীর যে পানির ঢেউ, পানির ঢেউতে কি হচ্ছে এই যে নৌকো সেগুলো হচ্ছে ড্যান্স করতেছে, এভাবে ড্যান্স করছে, ঠিক আছে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মানে নদীর ঘাটে গিয়ে কবি দেখতেছেন খুব দূরে, দূরের পানে মানে হচ্ছে খুব দূরে, মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে। ভাটা মানে কি, ভাটা মানে হচ্ছে ধরো এটা একটা নদী, এটা একটা নদী আর এই হচ্ছে নদীর তীর, নদীর তীরে কত গাছপালা, এটা হচ্ছে নদীর তীর। তো যখন জোয়ার হয় তখন নদীর পানি বেড়ে এই পর্যন্ত চলে আসে, নদীর পানি বেড়ে যায়। তার মানে জোয়ার হওয়া কি, জোয়ারকে আমরা এক কথায় বলতে পারি, জোয়ার মানে হচ্ছে পানি বাড়া, পানি বেড়ে যাওয়া, ঠিক আছে, পানি বেড়ে যাওয়া। তাহলে ভাটা কি, জোয়ারের একদম উল্টাটাই হচ্ছে ভাটা। ভাটা মানে হচ্ছে পানি কি হওয়া, কমে যাওয়া, পানি কমে যাওয়া। এখন পানিটা কোথায় কমে যায়, পানিটা গিয়ে পড়ে হচ্ছে সাগরে, পানিটা গিয়ে কি হয় সাগরে পড়ে। তো তখন একটা টান সৃষ্টি হয়, কিসের সৃষ্টি হয়, একটা টানের সৃষ্টি হয়। সেই টানে আমাদের যে কবি তিনি দেখছেন যে ভাটার টানে নৌকো মাঝ নদীতে চলে যাচ্ছে, ভাটার টানে কি নৌকো মাঝ নদীতে চলে যাচ্ছে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, মানে কবি জানেন না। এই যে এই লাইনটা দ্বারা, এই লাইনটা দ্বারা হচ্ছে কবির কৌতূহল যে কি জানি কোথায় গিয়ে শেষমেশ এই নৌকাটা পৌঁছায় যাবে, এই লাইনটা দ্বারা হচ্ছে কবির কৌতূহল প্রকাশিত হচ্ছে। এখন ধরো কেউ যদি এসে তোমাকে পরীক্ষার প্রশ্নে যদি জিজ্ঞেস করা হয় যে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, এই দুটো লাইন দ্বারা নতুন দেশ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন, তখন তোমরা লিখবা যে এই দুটো লাইন দ্বারা নতুন দেশ কবিতায় কবি কৌতূহল, শিশু মনের যে কৌতূহল সেইটাকে বুঝিয়েছেন। কেন, কারণ হচ্ছে এইখানে কবির মনে একটা প্রশ্ন যে ভাটার টানে যে নৌকো যায়, ভাটার টানে যে নৌকো যায় এই নৌকোটা কোথায় যায়, একটা কোয়েশ্চেন যে কোথায় যায় নৌকোটা, সেই কোয়েশ্চেনটাই হচ্ছে আমাদের কৌতূহল। সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশি, দেখো নতুন যে দেশে আমাদের এই নৌকাটা পৌঁছে যাবে, সেই নৌকাটা যেই জায়গায় যাবে সেই জায়গাটাতে কেমন মানুষ থাকে, কেমন কালচারের মানুষ থাকে, তাদের বেশভূষা কি, পোশাক আশাক কি, এই সব কিছু জানার একটা আগ্রহ আমরা দেখতে পাচ্ছি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। দেখো আমরা যখন নতুন দেশ কবিতাটা পড়েছি একদম শুরুতেই আমি একটা কোয়েশ্চেন বলছি না যে আচ্ছা এই নতুন দেশ কবিতাটা পড়ে আমি কি নতুন কোনো দেশে চলে যাব,
এই যে আমার মনে একটা কৌতূহল জাগা এই নতুন দেশ কবিতাটা শুনে, যে আমি কি নতুন দেশ কবিতাটা পড়ে নতুন কোনো জায়গায় চলে যাব, এই কৌতূহলটাই হচ্ছে মূলত এই কবিতার মূল থিম। ওকে, থাকি ঘরের কোণে সাধ জাগে মোর মনে, মানে এইখানে হচ্ছে কবির আক্ষেপ আক্ষেপ ফুটে উঠেছে যে তিনি কোথাও যেতে পারেন না, তিনি ঘরের কোণে বন্দী হয়ে থাকেন। আক্ষেপ ও আশা, আশা না বলে আসলে ইচ্ছা বলাটা ভালো হয়। কবির আক্ষেপ ও ইচ্ছা ফুটে উঠেছে, আক্ষেপ ও ইচ্ছা ফুটে উঠেছে। যে কবি প্রথমত আক্ষেপ কোনটা, যে কবি থাকেন ঘরের কোণে, তিনি কোথাও যেতে পারেন না। দেখো যখন ছুটি হয় তখন যখন তোমার ফ্রেন্ডরা অনেক দূর দূরান্তে ঘুরতে যায়, বিশেষ করে যারা হচ্ছে ঢাকায় থাকো বা ধরো কোথাও ঢাকার বাহিরে ধরো যারাই থাকো, যেখানেই থাকো, ধরো স্কুলে তোমার ফ্রেন্ড কি হচ্ছে ঘুরতে গিয়েছে ছুটিতে, গ্রীষ্মকালীন ছুটিতে, কিন্তু তুমি কোথাও যেতে পারো নাই, তোমার তখন অনেক মন খারাপ হয় না? তো এই যে মন খারাপ হওয়াটা সেটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে এখানে আক্ষেপ, যে থাকি ঘরের কোণে। তাহলে এটা কবির মনে একটা দুঃখ সৃষ্টি করে, সাধ জাগে মোর মনে, এবং কবির মনে একটা ইচ্ছা সৃষ্টি করে, যে কবির মনে একটা সাধ জাগছে। কি, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে, মানে কবির মনে ইচ্ছা সৃষ্টি হচ্ছে যে তিনি যেন নৌকার মতো ভেসে ভেসে যান। তিনি নৌকার মতো ভেসে ভেসে কোথায় যান? নগর বনে, নতুন নগর মানে শহর বন বিভিন্ন জায়গা তিনি কি করেন? ভেসে ভেসে যান। দূর সাগরের পারে জলের ধারে ধারে, তিনি কোথায় যেতে চাচ্ছেন? দূর সাগরের পারে, তার মানে সাগরের পারে জলের ধারে তিনি কি কোথায় যেতে চাচ্ছেন? নতুন যে নগর বন সেই সব জায়গায় কবি যেতে যাচ্ছেন। নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারি সারি, নারিকেলের বনগুলো কোথায় দাঁড়িয়ে আছে? নারিকেলের বনগুলো দাঁড়িয়ে আছে সাগরের পারে, নারিকেলের বনগুলো দাঁড়িয়ে আছে সাগরের পারে। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য আসে এই প্রশ্নটা, যে নারিকেলের বনগুলো কোথায় দাঁড়িয়ে আছে বা ধরো সাগর পারে কি আছে, এরকম প্রশ্নগুলা। ওকে, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, মানে পাহাড়ের যে চূড়া, উঁচা উঁচা চূড়া, এই উঁচু উঁচু চূড়াগুলো, যেমন আমি যদি তোমাদেরকে ছবি দেখাই, এই যে এরকম ধরো চূড়ো, তাহলে এই যে নীল আকাশ, আমাদের যে এইখানে মেঘের নীল নীল আকাশ আছে, মেঘ আমাদের এই আকাশের মাঝে এই পাহাড়ের চূড়োগুলো কি হয়? সাজে, পাহাড় চূড়োগুলো সাজে নীল আকাশের মাঝে। বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে, মানে এই যে পাহাড়ের বড় বড় হচ্ছে তোমার পাহাড়ে বড় বড় যে চূড়া আছে, সেই চূড়ার উপর বরফ থাকে না, সেই বরফগুলা কিন্তু কি হচ্ছে? সেই বরফগুলা ডিঙিয়ে যাওয়া, ডিঙিয়ে যাওয়া মানে হচ্ছে লাফ দিয়ে যাওয়া। কি? লাফ দিয়ে যাওয়া। ডিঙিয়ে যাওয়া মানে কি? ডিঙিয়ে যাওয়া মানে হচ্ছে লাফ দিয়ে যাওয়া। এই লাফ দিয়ে কেউ যেতে পারে না, বা ক্রস করা, এই ক্রসটা কেউ করতে পারে না। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, তার মানে কোন যে বন, সেই বনের মধ্যে নতুন নতুন ফুল আর নতুন নতুন ফল, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। তার মানে বনের মধ্যে কি আছে দেখো, বনে আছে নতুন ফুল ফল, ফুল ফল এবং পশুর দল, ফুল ফল পশুর দল, বনের মধ্যে আমরা এই তিনটা জিনিস হচ্ছে পাচ্ছি। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, মানে আলটিমেটলি তিনি ভাবতেছেন, ইস আমি যদি নৌকা হইতাম তাহলে আমি নগরে যাইতাম, তারপরে ফুল ফল দেখতাম, কত কিছু যে করতাম। এখন আমি যখন ছোট ছিলাম বুঝছো, আমাদের বাসা দিয়ে যে আকাশ আকাশ দেখা যায়, নিশ্চয়ই সবার বাসা দিয়ে দেখা যায়, তো আকাশ দেখতাম, তখন আকাশে যখন দেখতাম যে পাখি উড়ে, তখন আমার মনে হতো যে ইস আমি যদি পাখি হতে পারতাম, সারা দিন খালি ডানা মেলে উড়তাম। তো যখন আমি ছোট ছিলাম আর কি, তোমাদের বয়সী যখন ছিলাম, এখন তো বুঝি যে হওয়া সম্ভব না। তো তো দেখা যাবে, তো দেখা যায় কি যে আমাদের এই নতুন দেশ কবিতায় যে আমাদের লেখক আছেন, তিনিও বোঝাতে যাচ্ছেন যে শিশু মনের যে আকাঙ্ক্ষা, যে শিশু মন ভাবতেছে যে কত রাতের শেষে নৌকা ভেসে ভেসে নতুন নগর বন ফুল ফল পাহাড় কত কিছু দেখে, তার মনে যে স্বাদ জেগেছিল, সে সেইখানে নিজেকে কল্পনা করছে।
বাবা এখন তার মনে একটা প্রশ্ন, এটা হচ্ছে আবারও একটা কৌতূহল। গল্পটা আমরা দেখলাম যে কবিতাটা শুরু হলো কৌতূহল দিয়ে, শেষও হচ্ছে কৌতূহল দিয়ে। কৌতূহলটা কি দেখো, বাবা কেন আপিসে যায়? আপিস মানে হচ্ছে অফিস। যে তার কথা হচ্ছে তার বাবা কেন অফিসে যায়, যায় না নতুন দেশে। মানে এই যে নৌকা, একটা সাধারণ নৌকা ভাটার টানে টানে কত কত দেশে যায়, তাই না? কত কত দেশে যায়, কিন্তু আমার বাবা সে অফিসে যায়। সে কোথায় যায় না? সে অফিসে যায়, কিন্তু সে নতুন দেশে যায় না। এটা তার মনে হচ্ছে অনেক একটা প্রশ্ন। ঠিক আছে, যে বাবা কেন অফিসে যায়, যায় না নতুন দেশে। এটাও শিশু মনের যে কৌতূহল, সেই কৌতূহলটাকেই হচ্ছে বোঝাচ্ছে। ওকে, তাহলে আমাদের কবিতাটা কিন্তু এই পর্যন্তই ছিল। তো আমরা এখন যেটা দেখব, আমরা দেখব আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে আছে, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন সাল আছে, জন্মসাল আছে, এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। দেখো, সাল মনে রাখার ট্রিক্স দেখি। বাংলা ইংরেজি দুটো সাল কষ্ট করে মনে রাখার কোনো প্রয়োজন নাই, অবশ্যই মনে রাখার কোনো প্রয়োজন নাই। যে কোনো একটি সাল মুখস্থ রাখলে দুটো সাল মনে রাখা সম্ভব। দেখি কিভাবে। আচ্ছা, ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করলে বাংলা সাল পাওয়া যায়। যেমন রবি ঠাকুরের জন্ম 1861 সালে, এবং 1861 সাল থেকে যদি আমরা 593 বিয়োগ করি, তাহলে কিন্তু বাংলা সাল যেটা 1268 সেটা পেয়ে যাবো। রবি ঠাকুরের জন্ম কিন্তু 1268 বাংলা সনে, ঠিকই আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সবচেয়ে মজার কথা কি জানো? সবচেয়ে মজার কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আর মৃত্যু একই তারিখে, 7। শুধু মাসটা আলাদা, জন্ম আর মৃত্যু দুইটা একই তারিখে, 7। এবং শুধু মাস আলাদা, কিন্তু এইটা তো, এটা হচ্ছে তোমাদের ট্রিক্স। মানে ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করলে তোমার কি পাওয়া যায়? বঙ্গাব্দ যেটা, সেটা হতে পাওয়া যায়। এটা কেন বলতে পারো? এটা কেন হয়, এই জিনিসটা আসলে কেন, এটার পিছনে কিন্তু একটা লজিক আছে। এই যে ট্রিক্স, এটার পিছনে একটা খুব ভালো লজিক আছে। আচ্ছা দেখি, তোমরা এটা নিয়ে হচ্ছে সার্চ করবা যে কেন এই ট্রিক্সটা কাজ করে। ঠিক আছে, সার্চ করে আমাকে হচ্ছে তোমরা জানাবা। তাহলে চলো আমরা এখন হচ্ছে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের তো আমরা সাল মনে রাখার ট্রিক্সটা চিনলাম, সাল মনে রাখার ট্রিক্সটা চিনলাম। আমরা কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সমূহ মনে রাখার হচ্ছে ট্রিক্সটা জানবো। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক উপন্যাস আছে, কিন্তু আমাদের পাঠ পরিচিতিতে যেগুলো আছে, সরি, লেখক পরিচিতিতে যেগুলো আছে, সেগুলো কিভাবে আমরা হচ্ছে মনে রাখবো। দেখো, গোরা শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। আচ্ছা, একটা মজার কথা কি জানো? চোখের বালি কিন্তু একটা প্রবাদ বাক্য। এর মানে হচ্ছে কাউকে অপছন্দ করা, কাউকে পছন্দ না করা, চোখের কাটা হয়ে যাওয়া। দুই বোন মালঞ্চ ও রাজশ্রীকে ঘরের বাইরে যোগাযোগ করে পেল না বলে বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো। বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে কি হলো? নৌকাডুবি হলো। তাহলে এই ছোট্ট গল্পটা তুমি যদি মনে রাখো, এই ছোট্ট গল্পটা তুমি যদি মনে রাখো, তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় 12টার মতো উপন্যাস তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। কি হয়েছে? 12টার মতো উপন্যাস মুখস্থ হয়ে যাচ্ছে। কিভাবে? দেখো, গোরা শেষের কবিতা, তারপরে কি 4 অধ্যায়, চতুরঙ্গ, চোখের বালি, দুই বোন, মালঞ্চ, রাজশ্রী, ঘরে বাইরে যোগাযোগ, বউ ঠাকুরানীর হাট এবং নৌকাডুবি। এই 12টা উপন্যাস তোমাদের এখান থেকে কি হয়ে যাচ্ছে? মুখস্থ হয়ে যাচ্ছে। তো যখন তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে, এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। যখন তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে, তখন দেখবা তোমরা সব হচ্ছে প্রশ্নের কি করতে পারতেছো, সব প্রশ্নের তোমরা ইজিলি উত্তর দিতে পারছো। এবার ছোট গল্পের নাম সমূহ মনে রাখার ট্রিক্সটা আমরা একটু দেখি, যে ছোট গল্পগুলো আমরা কিভাবে একটু মনে রাখবো। পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তী দিদির পত্র রক্ষা করতে পারলো না। দুরাশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরির অধ্যাপক তার নষ্ট জীবনের শেষের রাত্রির শেষ কথা টেনে স্ত্রীর কাছে একখানি পত্র লিখলেন।
তার মানে এই গল্পের যদি আমি একটু সারমর্ম বলি, তাহলে সারমর্মটা হচ্ছে যে পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কারণে হৈমন্তী দিদির পত্রটা কি করতে পারলো না, রক্ষা করতে পারলো না। দুরাশায় দৃষ্টি দান করে কি করা হচ্ছে, ল্যাবরেটরির অধ্যাপক তার নষ্টনীর জীবনের শেষের যে রাত্রি সেটাকে উপলক্ষ করে তার স্ত্রীকে একটা চিঠি লিখলেন। এবার দেখো এখান থেকে আমরা কি কি ছোট গল্প পাচ্ছি। প্রথমে হচ্ছে পোস্টমাস্টার, তারপরে হচ্ছে কাবুলিওয়ালা, দেনা পাওনা, কর্মফলে, হৈমন্তী, দিদি, তারপরে কি পত্র রক্ষা, এই তো, তারপরে হচ্ছে পত্র রক্ষা, দুরাশা, দৃষ্টিদান, ল্যাবরেটরি, অধ্যাপক, নষ্টনীর, শেষ রাত্রি, সমাপ্তিটা কোথায়, সমাপ্তিটা এইখানে আছে কিন্তু এখানে হচ্ছে নাই সমাপ্তিটা, কিন্তু দেখো এখানে আরো আছে যে স্ত্রীর পত্র মানে এইটা আর এইটা মিলে হচ্ছে একটা স্ত্রীর পত্র, আর হচ্ছে এক রাত্রি এইটা, আর সমাপ্তিটা হচ্ছে তোমাদের এই গল্পটাতে নাই। কিন্তু গল্পের সাথে তোমরা একটু যদি সামঞ্জস্য করে দেখো তাহলে গল্পের এই দুইটা হচ্ছে তোমরা সেট করতে পারবা। যেমন দেখি, অধ্যাপক তার নষ্টনীর জীবনের সমাপ্তির কথা টেনে, হ্যাঁ ঠিক আছে, এখানে শেষের জায়গায় বসা হচ্ছে সমাপ্তি, কথা টেনে স্ত্রীর কাছে একখানি পত্র লেখেন, হ্যাঁ টেনে এক রাত্রিতে একখানি পত্র লেখেন, হ্যাঁ তাহলে দেখো এইভাবে তুমি কি করতে পারবা, এইভাবে তুমি পুরো যে ছোট গল্পের নাম এগুলো হচ্ছে মুখস্থ করতে পারবা। জাস্ট এই যে লাইনটা এইটা একটু হচ্ছে মডিফাই করে নিবা। কিভাবে দেখো, দুরাশা দৃষ্টিদান করে ল্যাবরেটরির অধ্যাপক তার নষ্টনীর জীবনের শেষের রাত্রির সমাপ্তির এক রাত্রিতে কথা টেনে স্ত্রীর কাছে একখানি পত্র লিখলেন। এটা হচ্ছে তোমার কুইক হ্যাকস আর কি, তোমার যে তোমার যে ছোট গল্পগুলো উপন্যাসগুলো এগুলো মনে রাখার একটা ট্রিক্স বলতে পারো, যে এই ছোট গল্পটা যদি তুমি পড়ো, এই যে ছোট গল্পটা, তাহলে সবগুলো এই যে 14টার মতো ছোট গল্প আছে এইটা হচ্ছে কি করতে পারবা, মুখস্থ রাখতে পারবা ইজিলি, দ্যাটস ইট। আচ্ছা তাহলে আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করি, এমসিকিউ প্র্যাকটিস করি। তোমাদের হচ্ছে পোল দিয়ে তোমরা হচ্ছে পোলে অ্যান্সার করবা, ঠিক আছে? পোল হচ্ছে দিব, পোলে হচ্ছে তোমরা অ্যান্সার করবে। তার আগে তোমরা বলো তো তোমরা কবিতাটা বুঝতে পেরেছো কিনা? তোমরা বলো তো তোমরা কবিতাটা বুঝতে পেরেছো কিনা? ফারিহা বলছে আবার বুঝিয়ে দিতে, কোন জায়গাটা বুঝিয়ে দিব, কোন পার্ট বুঝিয়ে দিব সেটা বলো। আচ্ছা কুইজটা আমরা একটু দেখি। জলের ধারে কি দাঁড়িয়ে আছে? জলের ধারে মানে আমাদের সাগর পাড়ে জলের ধারে কি দাঁড়িয়ে আছে? নতুন নগর, পাহাড় চূড়া, নারিকেল বন, নাকি নতুন পশু? আচ্ছা তোমরা কবিতাটা কি বুঝতে পারো নাই? কোন পার্টটা বুঝতে পারো না এটা একটু বলো। তোমরা যদি বুঝতে না পারো, যারা না লিখতেছো তারা কোন পার্টটা বুঝতে পারো নাই সেটা একটু বলো। যারা না লিখতেছো, যে বুঝি নাই, তারা বলো। জলের ধারে কি দাঁড়িয়ে আছে? জলের ধারে হচ্ছে সারি সারি নারিকেল বন দাঁড়িয়ে আছে। আমরা যদি কবিতাটা একটু দেখি, দেখো আমরা যদি পিছে যে কবিতাটা একটু দেখি, এই যে দেখো, দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলো সব দাঁড়িয়ে সারি সারি। তাহলে একদম আমাদের হচ্ছে একদম কি, যে জলের ধারে ধারে যে নারিকেলের বন দাঁড়ায় আছে এটা কিন্তু স্পষ্ট করে একদম আমাদের কিসে দেয়া আছে, আমাদের কবিতাতে দেয়া আছে।
দেরি করে যেহেতু এসেছো, দেরি করে আসলে তো প্রথম থেকে বোঝানো যাবে না, তাই না? দেরি করে তোমাকে ক্লাসে টাইম মতো আসতে হবে, তাহলে হচ্ছে প্রথম থেকে বোঝানো যাবে। আর যদি ক্লাসে থেকে কোনো একটা স্পেসিফিক লাইন না বুঝতে পারো, সেটা আলাদা হিসাব। কারণ এই ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে, তোমরা চাইলে অ্যাপ থেকে দেখে নিতে পারবা। কোনো যদি লাইন বুঝে না থাকো, সেই লাইনটা বলতে পারো যে আপু আমি এই লাইনটা বুঝি না, এই লাইনটা হচ্ছে আমাকে বুঝিয়ে দাও। হ্যাঁ, ওকে। দেখি কেউ কিছু। নারকেলের গাছগুলো সাগরে কিভাবে বাঁধা আছে? সাগরের ধারে কিভাবে বাঁধা আছে? নারিকেলের গাছগুলো তো নৌকোর ঘাটে বাঁধা না। দেখো এখানে স্পষ্ট করে বলে দিয়েছে কি, যে সাগরের পাড়ে নারিকেলের বনগুলো হচ্ছে কি হয়েছে, দাঁড়িয়ে আছে। নারিকেলের বনগুলো কি হচ্ছে, দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে স্পেসিফিক। আর আমাদের অপশন গুলো দেখো, এই যে নতুন নগর তো না, কারণ নতুন নগর হচ্ছে তোমার নৌকো যায়, নতুন নগরে হচ্ছে নৌকা যায়। পাহাড় চূড়া হচ্ছে নীল আকাশের যদি কথা থাকতো, তাহলে কিন্তু পাহাড় চূড়া আসতো। নতুন পশু হচ্ছে বনে থাকে। পশু কোথায় থাকে? বনে। নগর বনে, সেখানে থাকে। আর নতুন নগর হচ্ছে সেখানে হচ্ছে নৌকো যায়, কিন্তু জলের ধারে যে আছে সেটা স্পেসিফিক ভাবে বলা নাই। পাহাড় চূড়া কোথায় সাজে? পাহাড় চূড়া সাজে আকাশে। সুতরাং এইগুলোর কোনোটাই কিন্তু হবে না। এই জন্য একদম বইয়ে হচ্ছে দেয়া আছে, সেই সঠিক উত্তরগুলো হচ্ছে তোমার কি, সঠিক উত্তরটা হচ্ছে নারিকেল বন। আচ্ছা, এরপরটা দেখি, শিশুরা জলের ঢেউয়ে কাকে নাচতে দেখে? এটা হচ্ছে উত্তর দিবা যে শিশুরা জলের ঢেউয়ে কাকে নাচতে দেখে। যারা গল্প করতেছো, কবিতা না বুঝে গল্প করতেছো, তারা যদি বলো যে আপু কবিতাটা আবার বুঝিয়ে দেন, তাহলে কিন্তু আমি বুঝিয়ে দিব না। গল্প কিন্তু করা যাবে না, ক্লাসে মনোযোগ দিতে হবে, তা না হলে কিন্তু পরীক্ষায় খারাপ মার্কস আসবে। এটার উত্তর দাও, শিশুরা জলের ঢেউয়ে কাকে নাচতে দেখে? পাখি, শাপলা, নৌকা, জাহাজ। এখানে যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো কিন্তু একদম কবিতার লাইন টু লাইন এমসিকিউ। মুস্তাকিম বলেছে নৌকা, তানিয়া বলেছে নৌকা। সকল হচ্ছে পোলের রেসপন্স করতে হবে, ঠিক আছে? পোলের রেসপন্স করতে হবে, মেসেজে লেখার দরকার নাই। তোমরা হচ্ছে পোলের রেসপন্স করো, তাহলে হচ্ছে বেটার, তোমাদের জন্য ভালো। আর যারা মেসেজে লিখতেছো, ফারহান বলছে সি, অনিরুদ্ধ পাল বলেছে সি, সানজানা সাইদ বলতেছে নৌকা, মুন বলেছে নৌকা। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। শিশুরা জলের ঢেউয়ে কাকে নাচতে দেখে? শিশুরা জলের ঢেউয়ে হচ্ছে নৌকো নাচতে দেখে। দেখো একটা লাইনে ছিল না, দেখি এখানে একটা লাইনে ছিল আমাদের কবিতাতে এরকম। আমি যদি কবিতায় একটু ব্যাক করি, এই যে দেখো, নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, যখন সে গোসল করতে যায় তখন দেখে কি, জলের ঢেউয়ে কি নাচে, নৌকো নাচে। এটা একদম স্পেসিফিক ভাবে কিন্তু আমাদের বলা আছে। তারপরে দেখি নৌকা কোথায় বাঁধা আছে। বাহ, ভেরি গুড। মাত্র তোমাদের যেই লাইনটা দেখাইলাম সেই লাইনটাতেই হচ্ছে এই প্রশ্নের উত্তরটা কিন্তু ছিল। তাহলে এটা কিন্তু তোমাদের পারতে হবে। ফারিহা বলতেছে এটা কোথায়? এটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার বই আছে তোমাদের, প্রথম কবিতাটাই খুব সম্ভবত এইটা, যদি আমি ভুল না করে থাকি, ঠিক আছে? প্রথম কবিতাটাই এটা ফারিহা। লিডার বোর্ড দেখা যাচ্ছে না, লিডার বোর্ড যেহেতু দেখা যাচ্ছে না, তুমি অ্যাপ থেকে বের হয়ে জয়েন করতে পারো, অথবা ক্লাস শেষে তুমি হচ্ছে 16910 এই নাম্বার হচ্ছে একটা কল দিতে পারো। আচ্ছা, এটা বলেছে সাবা, সাবার জন্যই পরামর্শ। আচ্ছা, এমসিকিউ 3টা দেখি, নৌকা নৌকা বাঁধা আছে কোথায়? পাহাড়ের চূড়ায়, সমুদ্রের পাড়ে, বনের মাঝে, নাকি নদীর ঘাটে? কোথায়? পাহাড়ের চূড়ায় কি নৌকা বাঁধা থাকতে পারে বলতো? আর সমুদ্রের পাড়ে কি নৌকা বাঁধা ছিল, নাকি নারিকেলের বন ছিল? তোমরা একটু ভেবেচিন্তে উত্তর দিবা। ভালো মতো পড়ে ভেবেচিন্তে উত্তর দিবা। অনেকে বলতেছো বি, অনেকে বলতেছে ডি। যারা বলতেছো বি, সমুদ্রের পাড়ে কি আদৌ নৌকা বাঁধা ছিল, কবিতাটা মনোযোগ দিয়ে একটু
মনে করে দেখো তো। ইমা বলতেছে নদীর ঘাটে, রব্বানি বলতেছো বি। রব্বানি কবিতাটা ভালো মতো পড়তে হবে কিন্তু ভাইয়া। ওকে, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে বলেছো কি ডি অ্যান্সার। ইয়েস, নদীর ঘাটে। নৌকাটা বাঁধা আছে কোথায়? নৌকাটা বাঁধা আছে আমাদের নদীর ঘাটে, নৌকো বাঁধা আছে। তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের সবাইকে কংগ্রাচুলেশনস। আমি দেখলাম সানজানার র্যাঙ্ক হচ্ছে 2 হয়েছো, তোমাকেও কংগ্রাচুলেশনস। তাহলে নৌকা কিসের টানে চলে? এটা হচ্ছে বলেছি নৌকা হচ্ছে ভাটার টানে চলে। ভাটার টানে নৌকা কোথায় গিয়েছে? ভাটার টানে নৌকা কোথায় যায়? সমুদ্রে গিয়ে পড়ে, অন্য কোনো গ্রামে যায়, নদীর অপোজিট সাইডে চলে যায়, নাকি মাঝ নদীতে যায়? মনে করে দেখো তো, সমুদ্রে কিন্তু নৌকা যায় না, নৌকা ভেসে ভেসে যায়, কিন্তু ভাটার টানে কিন্তু যায় না। ভাটার টানে নৌকা কোথায় যায়? সমুদ্রে যায় না প্রথমত, অন্য গ্রামেও যায় না, নদীর ওপরেও যায় না। ভাটার টানে নৌকা যায় হচ্ছে মাঝ নদীতে। দেখো তোমার মনে পড়ে কিনা যে মাঝ নদীতে দেখি নৌকা চলে গেছে, মানে আমার একটা সিনারি ছিল না যে যেখানে হচ্ছে কবি দেখতেছে যে মাঝ নদীতে থেকে নৌকা কোথায় যেন চলে যাচ্ছে ভাটা টানে টানে। ঠিক আছে, এই জন্য উত্তরটা হবে মাঝ নদীতে। নতুন নগর কোথায়? আমাদের নতুন নতুন যে নগর, সেই নতুন নগরটা আমাদের হচ্ছে সাগর পাড়ে। সাগর পাড়ে, দেখি কবিতাটা একটু দেখি তো পিছে। তোমরা সবাই বলো নতুন নগরটা কোথায়? তোমরা সবাই একটু উত্তর দাও যে নতুন নগরটা কোথায়। ততক্ষণ আমরা কবিতাটা একটু দেখি। আচ্ছা, 7 জায়গায় অমনি করে যায় ভেসে যায় নতুন নগর বনে, দূর সাগরের পারে। হ্যাঁ অবশ্যই, তাহলে সাগর পাড়েই তো। যেহেতু নগর, আমার নগরের লাইনটার পরে আমরা দেখতেছি কি, নগরের লাইনটার পরে আমরা হচ্ছে দেখছি যে দূর সাগরের পারে, তাহলে বোঝাই যাচ্ছে যে নগরটা আমাদের কোথায়? সাগর পাড়ে। এই জন্য উত্তরটা হবে কি সাগরের পাড়ে, কারণ নদীর পাড় থেকে তো নৌকাটা বের হয়। পাহাড়ের উপরে তো নতুন নগর না, পাহাড়ের উপর নৌকা তো যেতে পারবে না, পাশের গ্রামেও নৌকার কোনো যাওয়ার অস্তিত্ব নাই, আছে হচ্ছে শুধু সাগর পাড়ে। তাহলে উত্তরটা হবে কি সাগর পাড়ে। শিশুর কল্পনায় নৌকায় করে মানুষ কোথায় যায়? এটার একটা উত্তর দাও দেখি। শিশুর কল্পনায় কোথায় যায়? এখানে সবগুলো উত্তর দেখে তোমাদের মনে হবে কি যে সবগুলোই তো উত্তর হইতে পারে, কিন্তু উত্তর একটাই। রিজভি বলতেছো কবিতাটা আবার বুঝাই দিতে। তুমি কবিতার কোন জায়গাটা বুঝো নাই রিজভি? যে লাইনটা বুঝো নাই সেই লাইনটা হচ্ছে বলো রিজভি, সেই লাইনটা বলো। ওকে, বলো দেখি। শিশুর কল্পনায় নৌকায় করে মানুষ কোথায় যায়? পাহাড়ে, নতুন দেশে, গঞ্জে, নাকি হাটে? নৌকায় করে কোথায় যায়? সবাই তো তোমরা ডিসকাশন বক্সে উত্তর বলেই দাও। তাহলে তোমরা যেহেতু ডিসকাশন বক্সে উত্তর বলো, তাহলে তো পোলে সবাই তোমাদেরটা দেখে দেখে সঠিক উত্তর দিবে। আহনাফ বলতেছে না, সরি নিধি বলতেছে বি, মোস্তাকিম বলল বি, রব্বানি বলল বি, নতুন দেশে যায় শিশুর কল্পনায়। তোমরা সঠিক উত্তর দিয়েছো, দ্যাটস ভেরি গুড। তোমরা সবাই হচ্ছে সঠিক উত্তর দিয়েছো। শিশুর কল্পনায় নৌকায় করে মানুষ হচ্ছে আমাদের নতুন দেশে যায়। নীল আকাশের মাঝে কি সাজে? নীল আকাশের মাঝে কি সাজে, এটার একটু উত্তর দাও, কারণ এইটা হচ্ছে একদম তোমার কবিতার লাইন। বললাম না আজকে সব এমসিকিউ গুলো হচ্ছে কবিতার লাইন থেকে নেয়া। নীল আকাশের মাঝে কি সাজে? পাহাড় চূড়া, রংধনু, সাদা মেঘ, নাকি পাখির ডাক? কোনটা সাজে? নীল আকাশের মাঝে কি সাজে? পাহাড় চূড়া, রংধনু, সাদা মেঘ, নাকি পাখির ডাক? কোনটা? ও বাবা, তানিয়া বলল ডি। কেন ডি?
পাখির ঝাঁক তো সাজে না তানিয়া, কবিতা অনুযায়ী, বাস্তবতা না, কিন্তু কবিতা অনুযায়ী কি সাজে সেটা। ও রিনভি, রিনভি, আই এম সরি রিনভি, আমি তোমার নাম ভুল বলেছি, কিন্তু তুমি কোন লাইনটা বুঝো নাই সেটা সেটা বলো। ওকে, বাকিরা যারা অন্যগুলোতে উত্তর দিয়েছো, সবকিছুই নীল আকাশের মাঝে সাজে, কিন্তু আমাদের উত্তর করতে হবে কি কি অনুযায়ী বলো। আমাদের উত্তর করতে হবে হচ্ছে কবিতা অনুযায়ী। তো কবিতা অনুযায়ী আমাদের একটা লাইনই ছিল, নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। যে পাহাড়ের উপরে বরফ থাকে, সাদা সাদা কি থাকে, বরফ থাকে, সেই বরফ থাকে, সেটাই হচ্ছে নীল আকাশের মাঝে সেজে থাকে, যেটাকে ডিঙিয়ে কোথাও কি করা যায় না, যাওয়া যায় না। ওকে, কেউ কি পারে না মানে কেউ কোন কাজটা করতে পারে না, মাত্রই আমি এটা বললাম যে কি করতে পারে না, তো অ্যান্সার কিন্তু তোমাদের ফাঁস হয়ে গেছে, উত্তর ফাঁস হয়ে গেছে, ঠিক আছে। সুতরাং কি করতে হবে, এটার একটা সঠিক, এটার আমি 100%, তোমরা যারা স্টুডেন্টস আছো তাদের সবার থেকে আমি এটার হচ্ছে একটা 100% অ্যান্সার চাই, ঠিক আছে। এই কুইজটার মাত্র আমি হচ্ছে উত্তরটা বলে দিছি, মুখ ফসকে আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, কারণ আমি তো মনে করো যে বুঝতে পারি নাই। এখন দেখি তোমরা ধরতে পারছো কিনা, কারা কারা আমার কথার প্রতি মনোযোগী ছিলা। কেউ কি পারে না, বনের ফুল সংগ্রহ করতে, বরফ ভেঙে ডিঙিয়ে যেতে, নৌকা বাইতে, নাকি পাহাড় সাগর পাড়ি দিতে, কি পারে না। আমি কিন্তু বললাম আমার উত্তর চাই 100%, কিন্তু তাও কিছু কিছু মানুষ ভুল উত্তর দিচ্ছ, কেন বলো তো। একদম হচ্ছে আমি একটু আগে তো বললামই, বলার পরও তোমরা হচ্ছে কি করলা, ভুল উত্তর দিলা। কি করতে পারে না, সানজানা সাইদ রাইসা, ও ও পুরা ক্লাস মনোযোগ দিয়ে করেছে, প্রত্যেকটা পোলে ওর র্যাঙ্ক হচ্ছে হয় ফার্স্ট, সেকেন্ড অর থার্ড, ঠিক আছে। ওহো, ফারিয়া ভুলে ভুলে একটা জায়গায় টিপ দিয়ে ফেলছে। আচ্ছা থাক, এই ভুল করা যাবে না, সঠিক উত্তরে টিপ দিতে হবে ফারিহা, নো প্রবলেম। তুমি উত্তরটা জানাটা হচ্ছে মেইন, ওকে, উত্তর জানাটা হচ্ছে মেইন, তুমি যদি সঠিকভাবে উত্তরটা জানতে পারো সেটা হচ্ছে বেটার। তুমি এখন ভুল করার সমস্যা নেই, কিন্তু পরীক্ষার হলে ভুল করা যাবে না, ওইটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কেউ কি পারে না বলো, কেউ পারে না হচ্ছে বরফ ভেঙে ডিঙিয়ে যেতে পারে না, যেহেতু পাহাড়ের চূড়ায় অনেক বড় বড় বরফ থাকে, সেইটা কেউ হচ্ছে ডিঙিয়ে যেতে পারে না। ওকে, নতুন পশু কোথায় দলে দলে ঘোরে, নতুন পশু হচ্ছে বনে, আমাদের বনে হচ্ছে নতুন পশু দলে দলে ঘোরে। আচ্ছা এবার আমরা একটা সিকিউ দেখি, ঠিক আছে। তোমাদের সবার মনে অনেক প্রশ্ন থাকে যে আপু সিকিউ কিভাবে লিখবো, সৃজনশীল কিভাবে লিখবো, সেটার একটা হচ্ছে ডেমো দেখাবো, মানে ডেমো তো মানে পুরো সৃজনশীলটা লিখে দেখাবো না, আমি হচ্ছে জাস্ট ডেমো বলবো যে কিভাবে হচ্ছে তোমরা পরীক্ষার হলে লিখলে একদম হাইয়েস্ট নাম্বার পাবা। হ্যাঁ, আরাফাত হচ্ছে অলরেডি জিজ্ঞেস করে ফেলছে যে ম্যাম পরীক্ষার উত্তর কিভাবে দিতে হয়, সেটাই হচ্ছে দেখাবো যে কিভাবে লিখলে আমি আর কি কিভাবে প্রেফার করি যে আমার স্টুডেন্ট ও যদি এইভাবে পরীক্ষার খাতায় লেখে আমি ওকে ফুল মার্কস দিব, 10 out of 10 দিব, অথবা যদি কোনো কিছু একটা দুটো মিস্টেকও করে তাহলে আমি ওকে 9 out of 10 দিব। এখন বলো তোমরা এটা চাও কিনা। আচ্ছা রিনভি বলতেছো পুরো কবিতাটা তোমার গুলিয়ে যাচ্ছে, পুরো কবিতাটা গুলিয়ে যাওয়ার একটা কারণ এমন হতে পারে যে তোমার কাছে হচ্ছে ব্যাখ্যাগুলো হচ্ছে সহজ মনে হচ্ছে না, অথবা হতে পারে যে তুমি ক্লাসে মনোযোগী ছিলে না, এই যে যেমন তুমি এখন একটা অযথা কমেন্ট করলা রিনভি, তাহলে এরকম যদি করো তাহলে তো কবিতা গুলিয়েই যাবে। বলো আপু, আপু অথবা ভাইয়া যাই বলো না কেন, এখন তোমরা বলো যে পরীক্ষার খাতায় তোমরা কি চাও কিনা যে কিভাবে লিখলে তোমরা একদম ফুল মার্কস পাবা, এটা তোমাদের বলবো কিনা। ওকে ওকে ওকে, সবাই চায়, তাহলে দেখো আমরা সিকিউটা একটু দেখি। সিকিউটা হচ্ছে শীতের ছুটিতে বাবা মার সঙ্গে আনিকা বেড়াতে যায় সমুদ্র সৈকতে, সেখানকার সামুদ্রিক প্রবাল, সারি সারি নারিকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা দেখে ওর মনে কৌতূহল হলো।
জাগায়। দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি। দিগন্ত মানে কি জানো? ভালো একটা কথা মনে পড়লো। দিগন্ত মানে হচ্ছে এমন একটা প্লেস যেখানে তুমি দূর থেকে দেখে তোমার মনে হবে যে আকাশ আর মাটি হচ্ছে একসাথে লেগে যাচ্ছে, এরকম। ওকে, তাহলে দেখো দিগন্ত বিস্তৃত এই নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে। ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রকের মাছের সঙ্গে খেলা করতে, আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে। আচ্ছা, তাহলে প্রথম ক আর খ তো তোমরা অ্যান্সার করতে পারো মোস্টলি, এটা আমি জানি, এটা আমার বিশেষ আছে তোমাদের ওপরে, ঠিক আছে। নতুন দেশ কবিতায় পাহাড়চূড়া কোথায় সাজে? পাহাড়চূড়া নীল আকাশে সাজে। নতুন দেশ কবিতায় কথকের মনে কি স্বাদ জাগে? দেখো এটা আমি যখন কবিতা পড়িয়েছি তখনই তোমাদেরকে ব্যাখ্যা করেছি যে তখনই তোমাদেরকে হচ্ছে আমি ব্যাখ্যা করেছি যে কবির মনে কি স্বাদ জাগে। কবির মনে স্বাদ জাগে হচ্ছে তোমার নিজের নৌকা হয়ে ঘুরে বেড়ানোর স্বাদ জাগে, তাই না? তো নৌকা হয়ে যে ঘুরে বেড়ানোর স্বাদ জাগে, কেন জাগে? কারণ তিনি দেশ বিদেশ নগর বন ঘুরে দেখতে চান, তিনি বিভিন্ন কিছু দেখতে চান। সিফাত বলতেছো তুমি বুঝতে পারতেছো না, আমি তোমার কমেন্টটা দেখলাম, এখন তুমি বলবা যে কোন জিনিসটা বুঝতে পারতেছো না এবং তুমি ক্লাসে মনোযোগী ছিলা কিনা সেটা হচ্ছে বলবা। ওকে সিফাত, তুমি যে একটা না এরকম কমেন্ট করে যাচ্ছ, তোমার জন্য যে অন্যের কোনো মেসেজ দেখা যাচ্ছে না, সেইটা যে অন্যের ক্ষতি হচ্ছে এটা তোমার বুঝতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি তুমি কোন লাইনটা বুঝতেছো না সেইটা হচ্ছে তোমাকে ইন্ডিকেট করে লিখতে হবে। ওকে, তা না হলে তো এখন বোঝানো সম্ভব হবে না, বলো সিফাত ভাইয়া, তাই না? আচ্ছা দেখি আমরা নতুন দেশ কবিতায় কথকের মনে কি স্বাদ জাগে, এটা তো বললাম। এখন এবার আমাদের মূল যে প্রশ্ন দুইটা থাকে, সবচেয়ে বেশি মার্কসের প্রশ্ন, সেই সবচেয়ে বেশি মার্কসের প্রশ্নটা হচ্ছে তোমার গ আর ঘ, এইটা আমি কিভাবে লিখবো। তো এইটা দেখো, তোমার এটা পরীক্ষার খাতা, তোমরা অবশ্যই খাতা নিয়ে আসি ক্লাস করতে বসছো। খাতার মধ্যে এটা হচ্ছে কি, খাতার মধ্যে এটা হচ্ছে তোমরা নোট করে রাখো। কি করে রাখো? নোট করে রাখো যে কিভাবে লিখতে হবে। এটা আমি গয়ের অ্যান্সার বলতেছি। গয়ের ক্ষেত্রে দেখো, আনিকার সমুদ্র সৈকত দেখার দৃশ্যে নতুন দেশ কবিতার চিত্রিত দিকটি কোনটি? ঠিক আছে। আচ্ছা, এখানে আনিকার যে দিকটা দেখো, আনিকা কি করতেছে, সে বেড়াতে যাচ্ছে সমুদ্র সৈকতে। সেই সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার পর বিভিন্ন জিনিস দেখে তার মনে আনন্দ হচ্ছে, কৌতূহল হচ্ছে। এই যে কৌতূহল আনন্দ, এই কৌতূহল আনন্দটাই হচ্ছে তোমার নতুন দেশ কবিতায় কি চিত্রিত দিক। তাহলে আমি প্রথমে এক লাইনে এখানে একটা ধর স্টার বা কোনো চিহ্ন আঁকলাম, সেটা দিয়ে আমি হচ্ছে লিখলাম যে উদ্দীপকে আনিকা সমুদ্র সৈকতে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতার যে শিশু মনের কৌতূহল বা প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি যে ভালোবাসা, সেই দিকটা কি হয়েছে? ফুটে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি যে ভালোবাসা, শিশু মনের কৌতূহল, সেটা কি হয়েছে? ফুটে উঠেছে। এইটা আমি হচ্ছে প্রথমে কি করব? লিখবো। তাহলে আমার প্রথম উত্তরটা হবে কি? আমার প্রথম উত্তরটা হবে এক লাইনে। তার মানে প্রথমেই আমি মূল উত্তরটা এক লাইনে দিয়ে নিব। প্রথমেই মূল উত্তরটা এক লাইনে দিয়ে নিব, এটাই দেখাচ্ছি যে গ নাম্বার কিভাবে উত্তর করতে হয় সেটাই হচ্ছে দেখাচ্ছি। দেখো এক লাইনে মূল উত্তর দিব, তারপর আমি এইখানে আমার যে কবিতা অনুযায়ী ব্যাখ্যা, যে কবিতায় হচ্ছে শিশু মনের কৌতূহল দেখানো হয়েছে, কবিতায় আমরা দেখতে পারি কবির মনে স্বাদ জাগে যে তিনি কি, তিনি নৌকা হয়ে বিভিন্ন নতুন নগর নতুন বন ঘুরে দেখতে চান, তিনি নৌকা হয়ে সাগরের পাড় দেখতে চান, যেখানে হচ্ছে কি দেখতে পাচ্ছি, যেখানে সারি সারি নারিকেল বন, নতুন নতুন ফুল ফল সবকিছু আছে, তিনি পৃথিবীকে দেখতে চান। ঠিক আছে, এই যে শিশু মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এই জিনিসগুলা মানে কবিতার যে ব্যাখ্যা, কবিতার ব্যাখ্যাটা আমরা এখানে লিখবো। কবিতার ব্যাখ্যাটা লিখবো। এইবার আমি কি করব, লাস্টে একদম যে প্যারা, লাস্ট আমি একটা প্যারা করব যেখানে উদ্দীপকের সাথে কবিতার কোন অংশটা মিলে। তার মানে উদ্দীপক প্লাস কবিতা প্লাস কবিতার কোন অংশ, মানে উদ্দীপকের কোন অংশটা দেখে আমি বুঝলাম যে কবিতার এই দিকটা হচ্ছে উদ্দীপকে আছে, সেই জিনিসটা আমি উল্লেখ করব।
যেমন ধরো এখানে আমি আনিকার যে পাখি হওয়ার আকাঙ্ক্ষা, দেখো আকাশে পাখি হওয়ার আকাঙ্ক্ষা, নীল রাশি দেখে কৌতূহলীয় আনন্দিত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা গুলাই হচ্ছে কি এখানে ফুটে উঠেছে, যেটা দেখে আমরা হচ্ছে বুঝতে পারতেছি যে বুঝতে পারলাম যে নতুন দেশ কবিতার সাথে এটাই হচ্ছে একটা মিল। ওকে, তো এইভাবে আমি হচ্ছে 3 নাম্বারের যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে দিব, এবং এইটা হচ্ছে আমি যদি হাইয়েস্ট লিখতে যাই তাহলে 1.5 পৃষ্ঠা লিখবো, আর মিনিমাম হচ্ছে 1 পৃষ্ঠা প্লাস, মানে 1 পৃষ্ঠা প্লাস লিখবো, মানে 1 পৃষ্ঠা তার সাথে কিছু অংশ, এইটা হচ্ছে মিনিমাম লিখবা। এটা কি লিখবা? মিনিমাম তোমরা লিখবা। ওকে, এটা হচ্ছে গেল গ। তোমরা নিশ্চয়ই এটা খাতায় তুলে ফেলেছো। ওকে, এটা তোলা কি তোমাদের শেষ? বলো, তোমরা সবাই কি এটা খাতায় তুলেছো? এটা কি তোমাদের তোলা শেষ কিনা আমাকে একটু বলো, তোমরা কি এটা খাতায় তুলেছো কিনা? মোরসালিন বলছো বুঝতে পারি না। কি বুঝতে পারো না এটা বলো, কি বুঝতে পারো না? গ নাম্বার 2 পেজ লাগবে, 3 পেজ, 2-3 পেজ লেখার প্রয়োজন নাই। তুমি 1 পৃষ্ঠা তার সাথে আধা, ও শিট, 1 পৃষ্ঠা তার সাথে আধা পৃষ্ঠা লিখলেই হচ্ছে এনাফ। কি রিপিট করব এই পুরাটা? মানে সহজ কথা হচ্ছে প্রথমে তুমি 1 লাইনে মূল উত্তর দিবা, তারপর কবিতার সাথে তোমার উত্তরের সাথে মিলিয়ে হচ্ছে লিখবা, তারপর উদ্দীপকের সাথে কবিতার কোন অংশটা দেখে বুঝেছো যে মিলছে সেটা হচ্ছে লিখবা, দ্যাটস ইট। এটা সব মিলায় হচ্ছে 1.5 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠার কিছু অংশ হচ্ছে লিখবা। ওকে, সবাই হচ্ছে তুলে ফেলছে খাতায়। চলো তাহলে এবার আমরা গটা একটু ব্যাখ্যা করি। সরি, আচ্ছা, গটা আমরা একটু দেখি। এই সৃজনশীলেরই গটা আমরা একটু দেখি, ঠিক আছে? একেবারে সেম, গয়ের ধরনটাও একেবারে সেম, খালি যেহেতু 4 মার্কের প্রশ্ন। দেখো 3 মার্কের প্রশ্নের জন্য আমরা প্যারা করেছিলাম 3টা, ঠিক আছে? 3 মার্কের প্রশ্নের জন্য আমরা প্যারা করেছিলাম 3টা, কিন্তু এইখানে আমরা গয়ের জন্য প্যারা করব 4টা। সরি, ঘয়ের জন্য আমরা প্যারা করব হচ্ছে 4টা, মানে আমরা 4 মার্কের জন্য অ্যান্সার কিভাবে করব সেটা শিখতেছি। তো আমি কিভাবে হচ্ছে করব সেটা দেখি। তাহলে সিমিলারলি প্রথমে আমি 1 লাইনে উত্তর দিব। প্রশ্নটা কি? উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে। হ্যাঁ, নতুন দেশ কবিতার মূল ভাব কি? কৌতূহল জাগা, শিশু মনে কৌতূহল জাগা, শিশু মনে যে স্বাদ সেইটা হচ্ছে ব্যাখ্যা করা। এই তাহলে এটাই আমি পুরো লিখলাম যে হ্যাঁ, উদ্দীপকের মন্ত উক্তিটি যথার্থ। ঠিক আছে, 1 লাইনে হচ্ছে আমি মূল উত্তরটা দিলাম। 1 লাইনে মূল উত্তর দেওয়ার পর আমি হচ্ছে কবিতাটা আবার হচ্ছে লিখলাম, যে কবিতার মূল ভাবটা কি সেটা হচ্ছে ধরো লিখলাম। কবিতার মূল ভাবটা লেখার পর এখানে এই উত্তরের সাথে কিন্তু কবিতার মূল ভাব যায়, কিন্তু সব উত্তরের সাথে কিন্তু যায় না। হ্যাঁ, কবিতার মূল ভাব লিখলাম, সাথে একটু নিজস্ব ব্যাখ্যা লিখলাম, সাথে নিজস্ব একটু ব্যাখ্যা, মানে নিজে কবিতা পড়ে কি বুঝেছি বা আমার মতে কি মনে হয়েছে সেটা। এইখানে একটা খুব মজার ব্যাপার হচ্ছে, তুমি তুমি যখন এটা নিজস্ব ব্যাখ্যাটা লিখবা না, সেই নিজস্ব ব্যাখ্যাটার সময় এটা লিখবা না যে আমি মনে করি, আমার মতে এটা হয়েছে, সেভাবে লিখবা না, একটু ঘুরায় অ্যান্সার করবা। কিভাবে? ধরো আমি এখানে বলতেছি কবিতার মূল ভাব নতুন দেশ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে শিশুদের মনের যে কৌতূহল সেটিকে দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন যে শিশুরা কি করতে চায়, নিজেকে কল্পনা করে বিভিন্ন জায়গায়, এবং তারা কি করতে চায়, নতুন নগর বনে ঘুরে যেতে চায়। এখন তোমার ধরো মনে হতে পারে যে প্রত্যেকটা শিশুরই হচ্ছে কি করা উচিত, বিভিন্ন জায়গা ঘুরে দেখা উচিত, বিভিন্ন জায়গা ঘুরে দেখা উচিত। এখন তুমি এটা লিখবা যে আমি মনে করি শিশুদের এই কবিতার আলোকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখা উচিত না, তুমি লিখবা যে প্রত্যেকটা সন্তানেরই বা প্রত্যেকটা শিশুরই যদি বিভিন্ন স্থান ঘুরে দেখা হয় তাহলে তার মানসিক বিকাশ হয়, এবং সেই বিষয়টি এই কবিতায় পরোক্ষভাবে দেখানো হয়েছে। এখন তুমি যদি কথাটা এইভাবে গুছায় দেখো, আর আরেকজন ধরো লিখলো যে আমি মনে করি প্রত্যেক শিশুরই ঘুরে দেখা উচিত, কাকে টিচার বেশি নাম্বার দিবে বলো?
স্বাভাবিকভাবে হচ্ছে যে একটু ঘুরিয়ে সুন্দর শব্দ ব্যবহার করে লিখেছে তাকে বেশি নাম্বার দিবে। তার জন্য সচরাচর হয় কি অনেক সময় আমরা এই প্যাটার্নটাই ফলো করে লিখি, এই প্যাটার্নটাই ফলো করে লিখি, কিন্তু নাম্বার উঠে না। নাম্বার না ওঠার একটা মেইন রিজন হচ্ছে, এই একটা বড় কারণ হচ্ছে তোমাদের শব্দের যে ব্যবহার, শব্দের ব্যবহারটা, ঠিক আছে? শব্দের ব্যবহার ঠিক মতো করতে হবে, তাহলে দেখবা নাম্বারটা বেশি ভালো পাবা। ফারিহা বলতেছে আপু মূল ভাব পড়লে লিখতে পারবো? হ্যাঁ, মূল ভাব পড়লে খুব ভালো লিখতে পারবা, কোনো অসুবিধা নাই। আচ্ছা দেখো, এবার আমরা দেখলাম যে এক লাইনে মূল ব্যাখ্যা দিলাম, সেকেন্ড প্যারাতে হচ্ছে আমরা কবিতার মূল ভাবটা লিখলাম। এবার থার্ড প্যারাতে কি করব, এবার আমরা আবার উদ্দীপকের সাথে উদ্দীপকটাকে ব্যাখ্যা করব, মানে উদ্দীপকটা নিজের ভাষায়, ওই যে যেভাবে আমি তোমাদেরকে মাত্র বুঝাইলাম সেইভাবে উদ্দীপকটা নিজস্ব ব্যাখ্যায় হচ্ছে আমি কি করব, লিখব, নিজস্ব ব্যাখ্যায় লিখব। এবং লাস্টে পুরো যে অ্যান্সারটা তুমি লিখলা, কবিতা উদ্দীপক সবকিছু মিলে যে তুমি লিখলা, সেইটার একটা সারাংশ বা সারমর্ম, তুমি যা বলে একটা সারমর্ম লিখবো। সেটার একটা কি লিখবো, সারমর্ম লিখবো। এইভাবে ধরো সুতরাং বলা যায়, বা সুতরাং বোঝানো যায়, বা এরকম ধরো এইরকম হচ্ছে সারমর্ম দিয়ে আমি লিখবো। এতএব বলা যায়, উপরোক্ত আলোচনা থেকে জানা যায়, এমন অনেক কিছু তুমি হচ্ছে ইউজ করে, এটাকে বলা হয় হচ্ছে কানেক্টর ইংরেজিতে যদি আমি বলি। এমন অনেক কিছু ইউজ করে তুমি হচ্ছে পুরাটার একটা সামারি করবা। তো তুমি যখন সামারি করবা, তুমি দেখবা তুমি নিজেই যখন প্রশ্নটা রিভাইজ করবা, তখন তুমি দেখবা যে তোমার প্রশ্নের উত্তরটা কতটুকু পরিমাণে গোছানো হয়েছে। ওকে, এইভাবে সৃজনশীল লিখে লিখে দেখো, ইনশাল্লাহ ভালো নাম্বার পাবা। আব্দুল্লাহ মনির বলতেছে আপু 9-এর বেশি নাম্বার দেয় না, 9 পেলেও ইনাফ। তুমি যদি প্রত্যেকটা সৃজনশীলে 9 পাও তাহলে তো অনেক ভালো নাম্বার, খারাপ কই। আরাফাত বলতেছে আপু প্রশ্নটা লিখবো? প্রশ্ন লেখা দরকার নাই। আমি গয়ের অ্যান্সার হচ্ছে লিখতে বলছিলাম, কারণ এই একটা প্রশ্নে আমি গ আর ঘ দুটো দেখাইতে পারতাম না। এইটা আমি স্লাইডে রেখে দিব, তোমরা রেকর্ডেড ক্লাসে বা স্লাইডে এটা পেয়ে যাবা। ওকে, এছাড়া তোমরা যদি কোর্সে ভর্তি হও তাহলে তো রেগুলার হচ্ছে এমন ক্লাস পেলে, রেগুলার এই ক্লাস স্লাইড সবকিছু হচ্ছে তোমরা পেয়ে যাবা। ওকে, আপু সিকিউ এর জায়গাটা দেখতে পেলাম না, আমাকে কি বোঝানো যাবে? তুমি এটা রেকর্ডেড পেয়ে যাবা, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, রেকর্ড পাবা তো, অসুবিধা নাই। সারমর্ম কিভাবে বানাবো, তুমি এই পুরাটা পড়বা, মূল ভাব পড়বা, মূল ভাব পড়ার পরে তুমি নিজের মন মতো লিখবা পুরা। যে তুমি আর তুমি যদি শুধু প্রশ্নের সারমর্মের কথা জিজ্ঞেস করে থাকো, তাহলে এই পুরাটাকে তুমি শর্ট 1-2 লাইনে লিখবা। ধরো তোমার এখানে প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে, তাহলে তুমি এটা সারমর্ম কিভাবে লিখবা? এইটার সারমর্ম তুমি লিখবা সুতরাং বলা যায় যে উদ্দীপকটি নতুন দেশ কবিতার যে মূল ভাব, অর্থাৎ শিশু মনে কৌতূহল তৈরি এবং শিশুদের মনের কল্পনার জগতের ইচ্ছা আকাঙ্ক্ষা, সেই জিনিসটাকে তুলে ধরে। তাই বলা যায় যে প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। ঠিক আছে, প্রশ্নোক্ত উক্তিটি কি যথার্থ। এইভাবে তুমি চাইলে সারমর্ম লিখতে পারো। অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে নিশ্চয়ই প্রশ্নের উত্তর, উত্তরের প্যাটার্ন সবকিছু হচ্ছে ঠিক থাকবে, সবকিছু কি থাকবে, ঠিক থাকবে। আচ্ছা, এরকম হচ্ছে তোমাদের জন্য দেখো আরো সিকিউ আছে প্র্যাকটিস করার জন্য, তোমাদের বেশ কয়েকটা সিকিউ আছে, এবং এই সিকিউ গুলো তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে হচ্ছে বাবা। রেকর্ডেড ক্লাস কোথায় বাবা? রেকর্ডেড ক্লাস অ্যাপেই থাকবে আপু, কোনো অসুবিধা নেই। অ্যাপের এই যে স্কেডিউল ক্লাসটা, মানে আজকের ক্লাসটা, প্রিভিয়াস ক্লাসে তুমি যাবা, সেইখানে গেলে তুমি হচ্ছে সেটা পাবা। বলতেছে আপু, রিনভি বলছে যে আপু আমাকে মার্কস তো দেয় না, তোমার মতোই লিখি, আমার হাতের লেখা ছোট তাই পেজ একটু কম দেখায়। হাতের লেখা বেশি ছোট রাখা যাবে না, বেশি বড় রাখা যাবে না। তোমরা জানো মার্কস দেওয়ার ক্ষেত্রে কিন্তু হ্যান্ড রাইটিং, কে কতটা গুছায় লিখতে পারতেছে, কার কাটাকাটি কম, সবকিছু দেখে। বানান শুধু যে এইটা দেখে তা তো অবশ্যই না, ঠিক আছে? এটা দেখে তা কিন্তু না।
অনেক ফ্যাক্টরস থাকে টিচারদের মার্কস দেওয়ার পিছনে, সবকিছু ম্যানেজ করে তোমার মার্কসটা। আর বাংলার ক্ষেত্রে আরো হয় কি জানো, বাংলা ফার্স্ট পেপারে সবচেয়ে বেশি, বাংলা ফার্স্ট পেপারে হয় হচ্ছে যে কিছু কিছু ব্যাখ্যা থাকে, কিছু কিছু লাইনের ব্যাখ্যা, এক এক টিচার সাহিত্যের ব্যাখ্যা এক এক রকম ভাবে দেন। এখন তোমার ক্লাসে টিচার তোমাকে যেভাবে বুঝিয়েছেন সেইভাবে তুমি যদি লেখো তাহলে দেখবা যে মার্কসটা তুমি একদম বেশি পাচ্ছ। সেই ক্ষেত্রে হচ্ছে টিচারের কথা একদম মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে মনে করো খুব ভালো মার্কস পাওয়ার চান্স আছে। ওরা বলে এত কম দিছো তাই কম মার্কস দিছে। হ্যাঁ, ওই যে বললাম না যে তোমার হচ্ছে একটু হাতের লেখা একটু বড় করতে হবে, হাতের লেখা বেশি ছোট রাখা যাবে না, বেশি বড় রাখা যাবে না। একটা সৃজনশীল তুমি হচ্ছে 5 পৃষ্ঠা লেখো না, সমস্যা কি? একটা পুরো সৃজনশীল তুমি 5 পৃষ্ঠা বা 4.5 পৃষ্ঠা লেখো, মার্কস দিবে না মানে? অবশ্যই। এইটা হচ্ছে তোমার মিনিমাম একটা সৃজনশীল। হুম, আচ্ছা। আর বাংলার ক্ষেত্রে মার্কস তোলাটা একটু টাফ, কারণ ওই যে বললাম না যে এক একটার ব্যাখ্যা হচ্ছে এক এক রকম হয়ে থাকে সচরাচর। ওকে, আচ্ছা তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। আজকে ক্লাসটা আর হচ্ছে লং করব না, এই পর্যন্তই ছিল আমাদের। এবং তোমাদের ক্লাস করে কার কার কেমন লেগেছে সেটা হচ্ছে তোমাদের যে ফ্রি গ্রুপটা আছে ক্লাস 7 সুপার স্টুডেন্টস, সেই গ্রুপটাতে জয়েন হয়ে নাও। এবং আমি কিন্তু রেগুলার তোমাদের ক্লাস 7, 8 এই ক্লাসগুলো নিয়ে থাকি। তোমরা যদি এই কোর্সটা কিনো আমার সাথে, তোমাদের রেগুলার ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, রেগুলার ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। এবং ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কারো কিছু বলার থাকলে বলতে পারো চাইলে এখন। মূল ভাব থেকে লিখলে হবে? নাজিফা বলতেছে হ্যাঁ মূল ভাব থেকে লিখলে হবে, কোনো অসুবিধা নাই। মূল আসলে কবিতা তো তোমার তুলে দেওয়া লাগবে না, তুমি কবিতাটা নিজের ভাষায় ব্যাখ্যা করবা। তো কবিতাটা যখন নিজের ভাষায় ব্যাখ্যা করবা তখন ইটস এনাফ। ওকে, সবার হচ্ছে অনেক ভালো লিখেছে, ঠিক আছে। যাদের ভালো লেগেছে তারা সবাই সুন্দর করে সেই ক্লাস 7 সুপার স্টুডেন্টস গ্রুপে চাইলে বলতে পারো যদি তোমাদের সময় থাকে। নাজিব বলছে আল্লাহ হাফেজ, রিনমি বলছে তুমি অনেক ভালো, থ্যাংক ইউ, তোমরাও অনেক ভালো, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে ক্লাসটা করার জন্য। ওকে, তাহলে দেখা হবে অন্য কোনো একদিন তোমাদের সাথে। আজকে পর্যন্ত এইটুকুই, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।